আমি মনে করি যে গরু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন সোফার। তো আসলে ভালো গরু আমরা আসলে চিনবো কিভাবে স্যার? এটা চেনার উপায়গুলা কি, কি? ভালো গরু চেনার উপায় হলো যে আমি বলি চারটা জিনিস। একটা হচ্ছে তার চোখ, তার লেজ, তার গায়ের নড়াচড়া এবং হচ্ছে যে তার মানে চালচল মানে হাঁটা চলাটা আর কি। এবং মানুষ ভালো খাবে, মানুষ যতদিন বাঁচবে ততদিন খাবে, কেয়ামতের আগ পর্যন্ত কিন্তু মানুষ খাবে। যারা যেহেতু বুঝতে পারতেছে এটা একটা লাভজনক ব্যবসা, যেখানে 6 মাসেই আমি 30-40% প্রফিট এনশিওর করতে পারবো, হাই কোয়ালিটি মিট পাচ্ছি, এই জন্য আসলে মানুষের আগ্রহটা বেশি এই বিষয়ের প্রতি আর কি। কতভাবে যে কৃতজ্ঞ থাকা যায় গরুর কাছে আসলে, এবং সে শুধু দিয়েই যায়, এক্স্যাক্টলি স্যার। সে কিন্তু খুব বেশি কিছু চায় না। সে চায় কি, বা গরু বা আপনি ছাগল বলেন বা যেই বলেন না কেন, এদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইউজ হয়। সফলতাটা আসলে ডিপেন্ড করে হচ্ছে তিনটা জিনিসের উপর। একটা তকদির, একটা হচ্ছে যে আপনার হার্ডওয়ার্ক এবং পরিকল্পনা। একজন রেকমেন্ডেড ভেটেরিনারি ডাক্তার ছাড়া আসলে চিকিৎসা করাটা আসলে অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। তো এই জন্য এই জিনিসগুলো যতদিন বন্ধ না হবে ততদিন আসলে আমাদের ঠিক হওয়াটা কঠিন। আসসালামু আলাইকুম। এগ্রিকালচার আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সামনে বহুল কাঙ্ক্ষিত আমাদের কোরবানির ঈদ। কোরবানির ঈদ উপলক্ষে আমরা সবাই হয়তোবা গরু কেনার বিষয়ে অনেক বেশি সন্দিহান থাকি। কোন গরুটা ভালো বা কোন গরুটা মোটা, বা আমরা আসলে ওই জিনিসটা বুঝে উঠতে পারি না। তো এই সকল বিষয় নিয়ে আমাদের সাথে আজকে স্টুডিওতে কথা বলতে আসছে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শিশির স্যার, সহযোগী অধ্যাপক এনিমেল নিউট্রিশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে আসলে এই সময় দিয়েছেন, এত গরমের মাঝখানে আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে স্যার। স্যার আমরা মেনলি আলোচনা একেবারে সরাসরি চলে যাবো স্যার। আমরা তো সামনে যেহেতু কোরবানির ঈদ স্যার, সেহেতু আমরা সবাই তো গরু কিনবো। তো আসলে ভালো গরু আমরা আসলে চিনবো কিভাবে স্যার? এটা চেনার উপায়গুলা কি, কি? বা বাহ্যিকভাবে দেখে আসলে আমরা কত সহজে চেনা যায়, এটা তো আসলে কঠিন বিষয়। তারপরে আমরা একটু সংক্ষেপে স্যার জানতে চাচ্ছি। ধন্যবাদ আরাফাত। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনারা আজকের যে আলোচনাটা হচ্ছে আসলে এটা খুবই দরকার, কারণ সামনে কোরবানির ঈদ, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে তারা যে গরুটা কিনবে সেই গরুটা যেন সবচেয়ে ভালো হয়। অবশ্যই স্যার। যত টাকারই হোক না কেন, সবচেয়ে ভালো যেন মানে তার মনের মতো যেন হয়, মতো। প্লাস যেহেতু এটা আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য কবুল হয় আর কি। অবশ্যই স্যার। তো সেই আসপেক্ট থেকে চিন্তা করলে আসলে বর্তমানে এই প্রসঙ্গটা আসতো না, যেহেতু বর্তমানে অনেক রকম অবৈধভাবে গরু পালন করা হচ্ছে, যেটা মানে ঠিক না, প্রাকৃতিকভাবে পালন করার সাথে মানে পরিপন্থী আসলে। তো সেদিক থেকে চিন্তা করলে আসলে মানে এই বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষজন চায় যে তারা যেন একটা ভালো গরু কিনতে পারে, ভালো মাংস হয়। সো দুইটা বিষয় হচ্ছে যে কৃত্রিমভাবে যে গরুটা পালন করা হয় সেই গরুটার সাথে অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করা গরুটার একটা পার্থক্য থাকবে। পার্থক্যগুলো আসলে খুব খুব ভালো চোখে না দেখলে আসলে বোঝা মুশকিল, কারণ সাধারণ জনগণ হয়তো ধরতেও পারবে না, কারণ যারা অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে এগুলো জেনে শুনেই কিন্তু এই কাজগুলো করে। তো সেই দিক থেকে চিন্তা করলে আসলে এগুলো ধরা খুবই কঠিন, আমাদের পক্ষে মাঝে মাঝে কঠিন হয়ে যায়, কারণ মানে এমনভাবেই করা হয় যেন বুঝতে না পারে। তো আমি যেটা ফার্মারদেরকে বলি বা জনগণ আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে ভালো গরু কিভাবে চেনা যায় বা আমি কিভাবে ভালো গরু চিনি, আমি অনেকগুলো গরু কিনেছি, যেহেতু আমাদের আমি যেহেতু একটা ফার্মের অফিসার ইনচার্জ। তো ভালো গরু চেনার উপায় হলো যে আমি বলি চারটা জিনিস। একটা হচ্ছে তার চোখ, তার লেজ, তার গায়ের নড়াচড়া এবং হচ্ছে যে তার মানে চালচল মানে হাঁটা চলাটা, এক্সাইটমেন্ট, উত্তেজনাটা তার কেমন আছে বা এই জিনিসটা আর কি। চোখটা হবে হচ্ছে যে উজ্জ্বল একটা চোখ থাকবে, চোখের মধ্যে পানি থাকবে হালকা মানে যেটা আমাদের যেরকম নর্মাল চোখ হয় সেরকম। লেজটা অল টাইম দেখবেন যে নড়বে, সে মাছি মারে বা এরকম আর কি একটা ব্যাপার থাকে, এবং সে অল টাইম নড়াচড়ার মধ্যে থাকে, খুব বেশি না হলেও বা খুব কম না হলেও কিন্তু নড়াচড়া থাকে। আর গায়ের মধ্যে ট্রেমারিং হয়, যে কাপাকাপি যেটা থাকে, আমরা দেখি যে মানে মাসেল ট্রেমারিং বলে কাপাকাপি করে, এবং সেটা খুব মানে সচ্ছলভাবেই হচ্ছে আর কি, মানে খুবই সুন্দরভাবেই হচ্ছে আর কি জিনিসটা। তো সেই জিনিসগুলো আর হচ্ছে যে যখন সে যেহেতু 2 বছরের গরুর উপরে কুরবানি দিতে হয়, তারা দেখা যায় যে আর্লি মানে সেক্সুয়াল মানে মানে ম্যাচুরিটির দিকে যাচ্ছে আর কি, কেবলই ম্যাচুরিটির দিকে যাচ্ছে। তো তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে অল টাইম, এবং তারা সব মানে খুব মানে এগ্রেসিভ মুভমেন্ট করে। তো এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে গরুটা আসলে মোটামুটি প্রাকৃতিকভাবে পালন করা। এর এক্সেপশন হতে পারে, বাট এটাই নর্মাল ন্যাচারাল প্রসেস। আর এছাড়া যদি আমি কৃত্রিমভাবে পালন করা গরুর কথা বলি, দেখবেন যে তাদের চোখগুলো থাকে ডাল, মানে একটু সাদা সাদা থাকে, প্লাস হচ্ছে যে তাদের গায়ে পানি থাকে, বোঝা যায় যে পানি আছে, এবং টিপ দিলে দেখবেন যে গর্ত হয়ে যায়, এবং গর্তটা ভরাতে কিন্তু সময় লাগে, যেটা ন্যাচারাল গরুর ক্ষেত্রে কিন্তু টিপ দিলে সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যায়। এবং নড়াচড়া একটু কম থাকে, ট্রেমারিংটা কম থাকে, এবং তারা মানে
মানে খুব মানে দেখে মনে হয় যে কষ্টে আছে আর কি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে কুরবানির বাজারে কিন্তু প্রায় কিন্তু হার্ট অ্যাটাকে গরু মারা যাওয়ার খবর, এখন যেহেতু হিট স্ট্রেস আসতেছে, হিট বাড়তেছে, আপনি দেখবেন যে ওইরকম গরুগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু মানে অ্যাটাক হয় এবং মারাও যেতে পারে। কিন্তু ন্যাচারাল গরুগুলো গরম লাগলেও তারা কিন্তু সহ্য ক্ষমতা তাদের বেশি, তারা পানি খায় প্রচুর, আর যেহেতু তাদের শরীরে প্রচুর পরিমাণ পানি আছে কৃত্রিমভাবে যে পালন করা গরু, তাদের পানির প্রতি প্রবণতা একটু কম থাকে, যার ফলে তারা হিট স্ট্রেস যে ম্যানেজমেন্ট সেটা করতে পারে না, এবং তার ফলে কিন্তু গরুটা মারা যায়। এবং ফোর্সফুলি কোনো কিছু করা আসলে প্রাকৃতিক পছন্দ করে না। তো সেদিক থেকে চিন্তা করলে আসলে আমাদের মানে অসাধু ব্যবসায়ী যারা করছেন এসব, এটা আসলে দেখা যাবে যে আপনি হয়তো ক্ষতির সম্মুখীন হচ্ছেন, বা আপনার ছেলে মেয়ে হয়তো আপনার এই মাংস খেয়ে হয়তো অসুস্থ হচ্ছে। এটাই আর কি। স্যার আরেকটা বিষয় হলো কি, মানুষ বর্তমানে এগ্রো ফার্মের প্রতি প্রচুর আগ্রহী হয়ে উঠতেছে। আসলে স্যার এককালে এই জিনিসটা ছিল না, এখন হচ্ছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? এটা অবশ্যই আমার জন্য গর্বের বিষয়। অ্যাজ এ এগ্রিকালচারিস্ট আমার জন্য এটা খুবই আনন্দের বিষয় যে মানুষজন বুঝতে পারছে আসলে যে কৃষি আসলে সবকিছু। আমাদের একজন স্যার ছিলেন পশু বিজ্ঞানে, আছেন এখনো, সাবেক শিক্ষক আর কি, মুজাফর হোসেন স্যার একটা কথা আমার সেই লেভেল 2-তে বলেছিলেন যে এবং মানুষ ভালো খাবে, মানুষ যতদিন বাঁচবে ততদিন খাবে, কেয়ামতের আগ পর্যন্ত কিন্তু মানুষ খাবে এবং মানুষ ভালো খাবে। বিয়ে বাড়িতে যে নিশ্চয়ই আপনি ডিম বা মুরগি খাবেন বা গরু খাবেন, আপনি কিন্তু আলু ভর্তা দিয়ে ভাত খাবেন না। সো মানুষ কিন্তু খাবে, এবং এটা যখন মানুষ বুঝতে পারবে, তার মানে কি আমাদের যে চাহিদা বা পশুপালনের যে চাহিদা, এটা কখনোই শেষ হবে না। এবং এটা যেহেতু মানে মানুষজন ভালো খাবার চাচ্ছে, সবাই চাচ্ছে একটা খাদ্য নিরাপত্তা, যাতে একটা ফ্রেশ খাবার সে খেতে পারে, বা মানে ভালো কিছু একটা সে খেতে পারে, খাঁটি খাবার খেতে পারে। এই জন্য তারা চেষ্টা করতেছে যে কেন না আমরা নিজেরাই মানে করি, আমাদের নিজেদের জন্য হলেও, পাশাপাশি ব্যবসার খাতিরেও যদি হয় এরকম। এবং এই জন্য কিন্তু আসলে অ্যাগ্রোবেস্টে মানুষের আগ্রহ বাড়ছে, এবং সরকারও চায় যাতে বাংলাদেশের মানুষ অ্যাগ্রোবেস্ট ফার্ম করে। বিশেষ করে বিফ ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে যদি বলি, আপনি খেয়াল করে দেখবেন যে ভারত গরু ব্যান করে দেওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে কিন্তু একটা হঠাৎ করে একটা কিন্তু গ্যাপ তৈরি হয়েছিল, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল, এবং সেই ভ্যাকুয়াম ভর্তি হতে কিন্তু মাত্র বেশি দিন লাগেনি, 1-2 বছরে কিন্তু আসলে আমরা মানে এই সমস্যাটা সমাধান করে ফেলছি। এবং এই কারণেই কিন্তু মানুষের মানে গরুর পালনের চাহিদাটা বাড়ছে, এবং যারা যেহেতু বুঝতে পারতেছে এটা একটা লাভজনক ব্যবসা, যেখানে 6 মাসেই আমি 30-40% মানে প্রফিট ইনশিওর করতে পারবো। এবং যেহেতু গরুর খাবার লো কোয়ালিটি রাফেজ গ্রাস বা খড় এবং কনসেন্ট্রেট কিছু, সো আসলে খরচটা অনেক তুলনামূলক কম, অর্থাৎ এখানে আমি লো কোয়ালিটি ইনপুট দিয়ে হাই কোয়ালিটি মিট পাচ্ছি। এই জন্য আসলে মানুষের আগ্রহটা বেশি এই বিষয়ের প্রতি আর কি। স্যার এখানে সবচেয়ে বড় বিষয় হলো কি, শিক্ষিত এবং সচ্ছল ফ্যামিলির মানুষরা এখনও কিন্তু গরুর খামারের প্রতি আগ্রহী হচ্ছে। এটা একটা আসলে বড় জিনিস যে শিক্ষিত মানুষরা আসলে আসতেছে। স্যার এখানে আপনি একটা কথা বলুন না যে গরুর আসলে খাবারের বিষয়টাতে, স্যার গরুর আসলে আমরা যে মোটা করব, এটা আসলে মানে পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো কী কী হতে পারে, বা কিভাবে আসলে গরু খাবার তৈরির ক্ষেত্রে আমরা বিবেচনা রাখবো একজন খামারি যখন সে আসলে খাবার দেবে? যেহেতু এখন সামনে কোরবানি, সবাই চেষ্টা করে যে তার গরুকে বেশি মোটাতাজাকরণ করে বিক্রি করার জন্য, তাহলে আসলে সঠিক উপায়টা কী কী হতে পারে? আসলে এই যে গরু মোটাতাজাকরণ টার্মটা, এই টার্মটা নিয়ে আসলে মানে বাংলাদেশের আসপেক্ট আসলে টার্মটা যায় না। কেন যায় না? কারণ গরু মোটাতাজা বা বিফ ফ্যাটেনিং যেটা বলা হয় বিদেশে বা পশ্চিমা কান্ট্রিতে, যে ওনারা যেটা করে যে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পাশ্চারিং ল্যান্ডে বা মানে চারণভূমিতে গরুটাকে ছেড়ে পালে, এবং তারপরে যখন শেষ 3 মাস বা 6 মাস গরুটাকে মানে ঘরে মানে স্টল ফিডিং করিয়ে ভালো মতো কনসেন্ট্রেট খাইয়ে কিন্তু মানে জাস্ট মাংসের স্তরে স্তরে যেন চর্বি জমে, এটাকেই ফ্যাটেনিং বলা হয় আসলে। কিন্তু বাংলাদেশে যেটা করা হয় যে একই খাদ্য মানে সেই 1 বছরের মধ্যে সেই একই খাবারই কিন্তু খাওয়াচ্ছে। এবং আমরা জানি যে গরুর প্রধান খাবার হচ্ছে রাফেজ, বা আমরা যেটা বলি যে খড় বা ঘাস জাতীয় খাদ্য। তো ওই জিনিস চিন্তা করলে আসলে মানে গরুর খাবারের দিক থেকে আপনাকে অবশ্যই রাফেজের প্রাধান্য দিতে হবে, যেখানে আপনার ঘাস থাকবে এবং খড় কিছু থাকবে, এবং বাকিটা আপনার যে পুষ্টির যে চাহিদা অভাবটা রয়েছে সেই অভাবটা আপনার কনসেন্ট্রেট দিয়ে ফিল আপ করতে হবে, বা দানাদার খাদ্য দিয়ে ফিল আপ করতে হবে। কিন্তু দানাদার খাদ্যের বিষয়টা হচ্ছে যে দানাদার খাদ্য বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন যে গমের ভুসিটা আসলে প্রধান খাবার হিসাবে কিন্তু ফার্মাররা কনসিডার করে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে গমের ভুসির দাম কিন্তু অনেক বেশি, 55 টাকা করে, বা এখন আমি জানি না, বাট 50-55 টাকা করে থাকে, এরকমই থাকে। এবং যেটা আসলে ফার্মারদের জন্য কঠিন হয়ে যায়, যদি গরুর খাবার যদি 55 টাকা করে 2 কেজি করে খাবার প্রতিদিন দিতে হয়, তাহলে কিন্তু প্রায় অনেক টাকা। তো আসলে এই দিক চিন্তা করলে আসলে আমাদের আসলে নির্ভরশীল থাকতে হয় হচ্ছে বিদেশি এক্সপোর্টের উপর, যে আমাদেরকে আসলে নিয়ে আসতে হয় আর কি, যে আমদানি করতে হয়, যেমন গম বা গমের ভুসি। এবং আমরা কিন্তু দেশ থেকে যে পরিমাণ উৎপন্ন হয় সেটা কিন্তু আসলে যথেষ্ট নয়, অপ্রতুল থেকে যায়। তো ওই দিক থেকে চিন্তা করলে আসলে অনেকগুলো জিনিস বিবেচনা করতে হবে গরুর খাবারের ক্ষেত্রে, যে আপনার এলাকায় কি অ্যাভেলেবেল আছে এবং আপনি কতটুকু এফোর্ড করতে পারেন। আমাদের দেশে ফার্মারদের একটা সমস্যা দেখা দেয়, আমি প্রায় কথাটা বলি যে
দেখা যায় যে এই সময় আমার কাছে টাকা আছে, আমি এই সময় আচ্ছা মতো খাওয়াই ফেলি, কিন্তু যখন আমার টাকা শেষ হয়ে যায় গরুর খাওয়া বন্ধ হয়ে যায়, তখন যে গরু কিন্তু আপনার অবস্থা বুঝবে না, সে কিন্তু চাইবে, সে খাবার চাইবে, এবং যখন সে খাবার পাবে না তখন তার শরীর ভেঙে যায়, এবং এই শরীর ভাঙাটা কিন্তু পরবর্তীতে আপনি মানে অনেক টাকা খরচ করলে কিন্তু অনেক সময় ওঠানো যায় না। এই জন্য আসলে আমার সাজেশন থাকে কৃষক ভাইদের প্রতি যে আপনারা মানে যে টাকাটাই ইনভেস্ট করেন না কেন, এটা প্ল্যানিং করা বলা, পরিকল্পনা করা উচিত যে আমি এই 1 বছরে প্রতিদিন এত টাকা করে খাওয়াবো। সেটা যদি হাফ কেজি কনসেন্ট্রেটও হয়, দানাদার খাদ্য হয়, সেটাও ভালো। 1 দিন 2 কেজি খাওয়ানো চেয়ে 1 দিন না খাওয়ার চেয়ে আসলে আমি বলি। তো এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে। তবে গরুর খাবার অবশ্যই প্রাধান্য দিতে হবে রাফেজকে, ঘাস থাকা অবশ্যই জরুরি। ঘাস ছাড়া হবে না ব্যাপারটা এরকম না, খড় দিয়েও হয়, অনেক খামারি খড় দিয়ে শুধু মানে ফার্টেনিং করে, যেটা আসলে লাভজনক না, অবশ্যই লাভজনক না। খড়ের দাম কিন্তু অনেক, আপনি কোনো কোনো জায়গায় অবস্থা ভেদে 12 টাকা থেকে শুরু করে 20-25 টাকা পর্যন্ত হতে পারে, চিটাগাংয়ের দিকে কিন্তু 25 টাকা করেও আছে। সো আসলে এইভাবে কিন্তু গরু পাললে কিন্তু আপনার লাভের পরিমাণটা অনেক কম হবে। কিন্তু যদি আপনার জায়গা থাকে বা আপনি লিজ নিতে পারেন যেখানে আপনি ঘাস লাগাতে পারবেন, সেরকম জায়গা ম্যানেজ করেই কিন্তু আসলে আপনার মানে ফার্ম করা উচিত আমি মনে করি। স্যার এখানে আজকে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা হবে, যেহেতু সামনে কোরবানি স্যার, আমরা আসলে গরুর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আমরা আসলে একজন উদ্যোক্তা কি কেন আসলে গরুর খামার দিবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম পার্টটাতে স্যার আমরা কোরবানি বিষয়ে, যেহেতু আমরা একটু আবার ফিরে আসি ওখানে, স্যার আসলে গরুর মাংস আমরা যেহেতু সামনে কোরবানি স্যার, সবাই তো আমরা চাই যে আসলে ভালো মাংসটা, একেবারে ভালো মাংসটা, কোনোভাবে চর্বি জাতীয় খাবারটা আমরা মানে মাংস নিতে চাচ্ছি না। স্যার আসলে ভালো মাংস এটা আসলে এখন পাওয়া একেবারে অপ্রতুল্য বলতে গেলে পাওয়াই যায় না। স্যার এইটা নিয়ে যদি আপনি কিছু বলতেন যে আসলে ভালো মাংসের মানে ডেফিনেশন আসলে এক একজনের কাছে এক এক রকম, পার্সপেক্টিভটা এক এক রকম। কেউ আছে যে চর্বিযুক্ত মাংস পছন্দ করে, কেউ আছে যে সলিড লিন মিট পছন্দ করে। আর গরুর কিন্তু আসলে চর্বির প্রকারভেদ আছে, একটা হচ্ছে যে চামড়ার নিচে একটা বড় যেটা ক্ষতিকর শরীরের জন্য, সাবক্লিনিয়াস ফ্যাট বলে এটাকে। আরেকটা আছে যে ইন্টারমাসকুলার ফ্যাট, যেটা মাংসের স্তরে স্তরে ভিতরে থাকে, যেটা মাংসকে একটা আলাদা স্বাদ দেয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে একটা মাংসকে আপনি যখন জাল দিয়ে 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 যখন আপনি পরের দিন খাবেন, মানে ফ্লেভার কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এই ফ্যাটের কারণেই হবে। আপনি যদি বলেন যে ফ্যাট ছাড়া মাংস, এটা আসলে পসিবল না, মজা লাগবে না, টেস্টি লাগবে না। আর যেটা সাবকিউটেনিয়াস ফ্যাট যত বেশি হবে তত লস আসলে, কারণ এটা তো খাওয়া যায় না, আমরা তো আসলে খাই না, আমরা ফেলে দিই। তো এই দিক থেকে চিন্তা করলে আসলে মানে আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমরা ইন্টারমাসকুলার ফ্যাট বাড়াতে পারি। মাংসের স্তরে স্তরে, অর্থাৎ মাসলের স্তরে স্তরে ফ্যাট বাড়লে সেটা মাংসের স্বাদ বাড়াবে। স্যার আগে এককালে দেখা যেত যে মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আসলে স্যার মাংস আসলে এত সহজে গলে যেত না, আমরা কামড় দেওয়ার পর অনেক শক্ত করে ছেঁড়া লাগতো, কিন্তু স্যার এখন আপনি ওই জিনিসটা পাবেন না, খুব সহজে গলে যায়। এটার কারণ হচ্ছে আসলে যে বিভিন্ন রকম ক্রস ব্রিডিং আসছে, মাংসের মানে গরুর ধরন চেঞ্জ হয়েছে, খাবারের ধরন চেঞ্জ হয়েছে। ছোটোবেলায় তো আসলে খাবার এত কিন্তু ছিল না, দেখা যেত যে ঘাস খেয়ে গরুটা বড় হয়েছে, ঘাস খেলে তো ফ্যাট বেশি হবে না, তো মানে কনসেন্ট্রেটটা আসলে ফ্যাটটা বাড়ায়। তো আসলে ঘাসের উপর যখন বেশি নির্ভরশীল থাকে, কনসেন্ট্রেট যখন কম খায়, তখন কিন্তু আসলে মানে মাংসের ফ্যাট কম হয় এবং মাংসের যে মাসল ওটা মানে শক্ত হয় আর কি, খেতে একরকম লাগে, এক একজনের কাছে এক একটা পছন্দ। তবে এটাও আসলে দরকার আছে, ফ্যাটটাও দরকার আছে, কারণ বাচ্চারা একটু টেস্টি না হলে খেতে চায় না। অবশ্যই স্যার, এখন সবাই তো আসলে খামারিটা বিশেষ করে এখন গ্রাম থেকে গরু নিয়ে শহরের দিকে আসবে বা বিভিন্ন জায়গায় যাবে, তো এখন প্রচণ্ড মানে তীব্র গরম যাচ্ছে, আসলে একজন খামারি এখন কোন কোন দিকগুলো মাথায় রাখবে আসলে এই তীব্র গরমের ক্ষেত্রে গরুকে আসলে ঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য বা একদম ভালো মতো আসলে সুস্থ রাখার জন্য, একটু যদি এটা নিয়ে বলতেন স্যার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বা খুব কনসিডারেশন রাখতে হবে যে প্রচণ্ড গরম, এবং আপনার গরু যেহেতু কুরবানির গরু, মানুষের আকাঙ্ক্ষা থাকে যেন এর মধ্যে কোনো রকম ক্ষতি না হয় বা স্ট্রেসে না পড়ে। যদি সে হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার হঠাৎ করে ওজন কমা শুরু করবে, এবং এটা কিন্তু আর তোলার সময় নাই, যেহেতু আমাদের সময় খুব কাছাকাছি চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি ফার্মারদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে যখন পরিবহনের সময় গরুগুলোকে যেন ঠিকঠাক মতো ওঠানো হয়, তাড়াহুড়া না করা, কারণ পড়ে যে হাত পা ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কিন্তু আপনার এতদিনের স্বপ্নটা কিন্তু শেষ। এই বিষয়টা খেয়াল রাখা, যাতে করে খুব সাবধানে ধীরে ধীরে ওঠানো। আর যেহেতু গরু এক্সাইটেড থাকে এই সময়, গরুকে ভয় না দেখানো, বেশি মানুষ নিয়ে কাজ করে করতে গেলে গরু খুব ভয় পেয়ে যায়, এটা জিনিস। আর স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পানি মানে সাপ্লিমেন্ট রাখা ভালো, যাতে করে পানি খাওয়ানো হয়, এবং বিরতি দিয়ে দিয়ে যাওয়া, আসলে একটানা মানে জার্নিটা না করে একটু রেস্ট নিয়ে পানি খাওয়ায় দরকার হলে আবার জার্নি করাটা আসলে উচিত, কিন্তু আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট আসলে এটা প্র্যাকটিস করা হয় না। আর
পৌঁছানোর পরে সেখানে অবশ্যই এন্টি স্ট্রেসর কিছু লিকুইড আছে, যেমন লাইসোভেট বা এই জাতীয় পানি যদি খাওয়ানো হয়, ঠান্ডা পানি দিয়ে সার্ভ করা হয়, তাহলে তার স্ট্রেসটা কিছুটা হলে রিমুভ হয়। এবং তাকে একটু স্থির হতে সময় দেওয়া আর কি। মানে অনেক সময় হয় যে মানে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, এটা আসলে ঠিক না। একটু সময় দিয়ে, কারণ সে একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে জীবনে কোনোদিন গাড়িতে ওঠে নেই, সে আজকে গাড়িতে উঠছে, সে আসছে, এত দূর জার্নি করে আসছে, প্রচণ্ড গরম। আসলে আমরা আসলে মানুষরা মানবতা দেখাতে হবে আর কি গরুর প্রতি, কারণ তারা বলতে পারে না। জি স্যার। স্যার এখন আমরা একটু আমাদের আরেকটা সেকেন্ড যে পার্ট সেটাতে একটু চলে যাব স্যার। সেটা হলো যে আমরা সবাই আসলে গরুর খামার দেওয়ার স্বপ্ন দেখি স্যার। তো একজন আসলে স্বল্প বিনিয়োগ করে একজন উদ্যোক্তা যখন গরুর খামার দেওয়ার চিন্তা করতেছে, তার আসলে কোন কোন দিকগুলো মাথায় রাখা উচিত এবং তাকে আসলে কিভাবে শুরু করা উচিত, যদি একটু স্যার এটা নিয়ে। ধন্যবাদ। আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এই প্রশ্নের সম্মুখীন প্রায় হই, কারণ আমার কাছে অনেক খামারিরা আসে যে গরুর খামার করতে চাই বা এটা করতে চাই, ওটা করতে চাই। আসলে আগ্রহ মানুষের অনেক বেশি, বিশেষ দেশের বাইরে থেকে, বিশেষ করে যারা বাইরে থাকে তারা চায় যে ওখানকার টাকা এখানে ইনভেস্ট করে করা। আসলে আমি বলবো যে কোনো ব্যবসায়ী মানে পরিকল্পনা ছাড়া করা উচিত না, কোনো দিনই না। কারণ হচ্ছে যে আপনি করলেন, অনেক টাকা ইনভেস্ট করলেন, অথচ আপনি বুঝলেনই না যে আপনার ক্ষতিটা কোন জায়গায় হয়ে গেল, আপনি কিন্তু টাকাটা হারালেন। তো আমার কাছে যখন কোনো খামারি আসে বা কোনো মানে ইন্টারেস্টেড মানুষ আসে, তখন আমি তাদেরকে বলি যে খামারকে আপনি নিজে করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবেন। এক্স্যাক্টলি। তখন সে বলে যে মানুষ দিয়ে করাবো। আমি বললাম তাহলে করার দরকার নেই, কারণ আপনি যদি না থাকেন তার কিছু যায় আসে না। আসলে খুব বিশ্বস্ত লোক না হলে বা ট্রাস্টেড পারসন না হলে কিন্তু আসলে ওটা অন্য কাউকে দিয়ে করানোটা আসলে খুবই রিস্কি, এবং আপনাকে থাকতে হবে, সেটা ডেয়ারি ফার্ম হোক বা বি ফার্ম হোক, আপনাকে ইনভলভ থাকতেই হবে, আপনার ম্যানেজমেন্ট আপনার হাতে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট স্বল্প খরচ আসলে বি ফ্যাটেনিং হয় না। আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে 10টা দিয়ে শুরু করব, আমি আগামী বছর 20টা বা 50টা করব, তো সেক্ষেত্রে আপনার পরিকল্পনা রাখতে হবে সম্প্রসারণের। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাগবে, আপনার কিন্তু টাকা লাগবে, এবং আপনাকে হিসাব করতে হবে আসলে কত টাকা হইলে আপনি ফার্মটা করতে পারবেন। স্বল্প বিনিয়োগে আপনার আসলে বিনিয়োগ করা উচিত। যারা বড় বড় ফার্ম আছে তারা অনেক সময় ইনভেস্টমেন্ট নিয়ে থাকে, আপনারা সেখানে ইনভেস্ট করতে পারেন। কিন্তু সরাসরি আপনি একটা ফার্ম, হ্যাঁ আপনার যদি নিজস্ব জায়গা থাকে, আপনার যদি ঘাসের জমি থাকে, সেক্ষেত্রে আপনি সাহসটা করতে পারেন। এছাড়া আমি আসলে কাউকে সাহস করতে মানে উৎসাহিত করি না আসলে, কারণ দিন শেষে আপনার যদি লাভ না হয় আপনি কিন্তু আমাকেই বকা দেবেন। সো এই জন্য আসলে আমার সাজেশন হলো, যারা খামার করতে চান আপনারা কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। যে আপনার গরুর মার্কেটিংটা আপনি কীভাবে করবেন। প্রথমত যে আপনি কি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবেন নাকি অনলাইনে বিক্রি করবেন, বা আপনার সেই ফ্যাসিলিটিসটা আছে কিনা। সেকেন্ড হচ্ছে যে আপনার জমি আছে কিনা পর্যাপ্ত, বা আপনি লিজ নিতে পারবেন কিনা। অবশ্যই আপনার মিনিমাম 5 একর বা 3-4 একর জায়গা লাগবে আপনার ঘাস প্লাস হচ্ছে ঘরের জন্য। আপনি যদি ঘাস না করতে পারেন, আপনি যদি ভাবেন যে খড় দিয়ে আপনি করতেই পারেন, আপনার লাভ কিন্তু সেই পরিমাণ মানে সিগনিফিকেন্টলি কম হবে, এবং গরুটার মাংসের মধ্যে পার্থক্য থাকবে, ঘাসের মাংস আর আপনি যেটা বললেন। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার লেবার ম্যানেজমেন্ট, বা আপনি নিজে কতটুকু ইনভলভ থাকবেন। তারপর হচ্ছে যে আপনি ঘরটা কীভাবে বানাচ্ছেন, আবহাওয়া কেমন আছে, এই সবগুলো জিনিস কিন্তু আপনাকে বিবেচনা আনতে হবে একটা ফার্ম করতে গেলে, সেটা ডেয়ারি ফার্ম হোক বা বিফ ফ্যাটেনিং ফার্ম হোক। সেটা আপনাকে অবশ্যই খুবই ভালো পয়েন্টগুলো স্যার। স্যার এখানে সমস্যা হয় কি, অনলাইনের যুগে আসলে যেটা দেখা যায় যে আমার 5টা গরু থেকে আজকে 50টা গরু হয়ে গেছে, আমি 2 লাখ টাকা ইনভেস্ট করে আজকে আমি 20 লাখ টাকা তৈরি করে মাসে মাসে কোটিপতি। এই ধরনের ক্যাপশন, এই ধরনের থাম্বনেল ইউজ করে প্রচুর, কিন্তু এখন এগুলো দেখে কিন্তু আমাদের সবাই কিন্তু আগ্রহী হয়ে উঠতেছে। এই জিনিসটা কিভাবে কমিয়ে আসা উচিত, বা আসল তথ্যটা আমরা কিভাবে পেতে পারি, এই জিনিসটা আসলে অনেকটা সিনেমার মতো আর কি। সিনেমায় সবসময় এন্ডিংটা মানে ভালোই হয় আর কি, সুখী, কিন্তু আসলে জীবনটা আসলে একরকম না, জীবন অনেক রকমের খেলা হয় আর কি। আর ফার্মিংয়ে আমরা সব মানুষের আসলে এটা বিহেভিয়ার, যে আমরা সবসময় চাই যে আমাদের ভালোটাই দেখুক মানুষ। ফেসবুক বা ইউটিউব বলেন, আমরা চাই যে আমরা উই আর ভেরি হ্যাপি, আমরা সেটা বোঝাতে চাই সবাইকে। তো যারা এটা করে যে 1 মাসে লাখপতি, 2 মাসে কোটিপতি, 3য় মাসে যে ফকিরপতি হয়ে যায়, সেটা নিয়ে কিন্তু আসলে আমরা কোনো কন্টেন্ট দেখি না আসলে। তো আমি বলছি না যে কেউই সফল হতে পারে নাই, কিন্তু সবাই সফল হয়েছে এটা আমি আসলে বিশ্বাস করি না। এবং আপনি যদি ওই সেই সাক্ষাৎগুলো আমি অনেকগুলো দেখেছি, এবং আমি কথা শুনলেই বুঝতে পারি যে আসলে এটার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। কারণ আমি যেহেতু 15 বছর যাবত এই লাইনে আছি বা মানে পড়াশোনা করছি, তো বোঝা যায় আর কি। কারণ তার কথাবার্তা বা মানে তার খাবার কিভাবে খাওয়ায় বা কিভাবে ম্যানেজমেন্ট করতেছে,
কথাবার্তা শুনলে বোঝা যায় যে এটা আসলে ন্যাচারাল ফার্মার নাকি ওই যে আর্টিফিশিয়াল গরুর মধ্যে আর কি ফার্মার আর কি। তো এগুলো দেখে আমি আসলে কাউকে উদ্বুদ্ধ হতে না করবো আর কি। আমি সবসময় বলবো যে চেষ্টা করবেন যে সবসময় মানে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলা, তাদের আপনার মানে অনেকটা ডায়াগনোসিসের মতো, ডাক্তার শুনবে রোগ বালাই তারপরে চিকিৎসা হবে। আপনি যদি এখন মানে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেন এক ধরনের চিকিৎসা হবে, আপনি যদি মানে একদম এক্সপার্ট মেডিসিন কারো কাছে চিকিৎসা নেন এক ধরনের চিকিৎসা হবে। বলা চলেছে স্যার মানে সফল একজন এবং একজন যে আসলে ব্যর্থ হয়েছে সবার আসলে কথাগুলা শুনে যদি ডিসিশন নেওয়া হয়। এবং আপনাকে অভিজ্ঞ ফার্মারের, আমাদের কাছে আমাদের অনেক পরিচিত অভিজ্ঞ ফার্মার আছে যারা সত্যি খুব ভালো জানে, এবং বাংলাদেশে এরকম অভিজ্ঞ ফার্মার অনেকেই আছে যারা খুবই বিখ্যাত। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আপনি মানে আমি এরকম 100 জনের একটা গ্রুপ জানি যারা মানে বিফ ফ্যাটেনিং বা ফার্মিং নিয়ে কথা বলে সবসময়, প্লাস ডেয়ারি ফার্মিং নিয়ে কথা বলে। তারা শিক্ষিত, প্লাস হচ্ছে তাদের অভিজ্ঞতা প্রায় 20-25 বছর অভিজ্ঞতা আছে। তাদের সাথে কথা বলা আসলে উচিত। এবং একটা অ্যাসোসিয়েশন আছে আমি যতদূর জানি যে ডেইরি এবং বিফ ফ্যাটেনিং অ্যাসোসিয়েশন, যেটা ফার্মাররা দ্বারাই পরিচালিত। তো সেরকম যদি তারা উদ্যোগ নেয় সেটাও আসলে পসিবল। অবশ্যই স্যার, আমার কাছে 5 লাখ টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে কি ডেইরি খামারের দিকে ঝুঁকবো নাকি ফ্যাটেনিং খামারের দিকে ঝুঁকবো? এটা আসলে খুবই কমন প্রশ্ন যে আসলে একজন উদ্যোক্তা যখন শুরু করতে চায় সে আসলে বুঝতে পারে না যে আসলে আমার কোন খামারটার দিকে আসলে ঝুঁকে আসলে ডিসিশন নেওয়া উচিত। আসলে 5 লাখ টাকা থাকলে তো শুধু হবে না, আপনাকে 5 লাখ টাকার সাথে আর কি আছে সেটা জানতে হবে। যেমন আমি বললাম যে আপনার জমি আছে কিনা, বা আপনার ঘাসের জমি আছে কিনা, বা আপনি যে মার্কেটিংটা, আপনি ধরেন ডেইরি ফার্ম করলেন, আপনি দুধটা কোথায় বিক্রি করবেন, আপনার এই জিনিসগুলো সর্টেড কিনা। যদি না হয় আসলে ডেইরি ফার্ম করেন বা বিফ ফ্যাটেনিং করেন, কোনোটাই আসলে আপনি মানে পোষায় উঠতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা আসলে চিন্তা রাখতে হবে যে মানে 5 লাখ টাকা দিয়ে আসলে মানে 2টা গরু কিনে বাসায় পালা যায়, কিন্তু ফার্মিং ইটস ডিফারেন্ট থিং। কারণ ফার্মিং হতে হবে অবশ্যই এক্সটেনশনের প্ল্যানিং রেখে, যে আমি আজকে 2টা করছি, কালকে যেন আমার আগামী বছর যেন আমার 5টা হয়। এবং আমার যে 2টা গরু থেকে বাচ্চাগুলো আসবে, সেই বাচ্চাগুলোকে আমি কোথায় রাখবো? সেই বাচ্চাগুলোর যে বাচ্চা হবে সেগুলোকে আমরা কোথায় রাখবো, নাকি বিক্রি করে দেবো? আমার এই প্ল্যানিংগুলোর উপর ডিপেন্ড করবে যে আমি 5 লাখ টাকা দিয়ে কী করবো। আদারওয়াইজ আমি 5 লাখ টাকা মানে ইনভেস্ট করবো অন্য কোনো বড় কোনো ফার্মে বা ট্রাস্টেড কোনো ইয়াতে সোর্সে। স্যার, আমার কাছে সব কিছুই আছে এবং আমি আসলে নিজে উদ্যোক্তা বা একটা খামার দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে আমি সফল হব কিভাবে? মানে থাকে না যে আমার কাছে সব কিছু আছে, এখন আমি সফলতার রাস্তাটা খুঁজতেছি, সেই রাস্তাটা কীরকম হতে পারে? সফলতাটা তো অবশ্যই আল্লাহর হাতে। আসলে আমাদের মানে সফল হবে কি হবে না সেটা সম্পূর্ণ আসলে তকদিরের বিষয়। তবে ডেফিনেটলি আপনি যদি কোয়ালিটি মেনটেন করেন, আমরা দেখেছি যে কোয়ালিটি যদি ভালো থাকে আসলে সব জায়গায় আপনার কদর থাকবে। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার কদর থাকবে। যেমন আমরা মুক্তাগাছার মুন্নার কথা বলি, মাতৃভাণ্ডারের রসমালাই কথা বলি, কেন এই কথাগুলো বলি? কারণ দে হ্যাভ মেনটেন দেয়ার কোয়ালিটি। তো আসলে সফলতাটা আসলে ডিপেন্ড করা হচ্ছে 3টা জিনিসের উপর। একটা তকদির, একটা হচ্ছে যে আপনার হার্ডওয়ার্ক এবং পরিকল্পনা। আপনি যদি পরিকল্পনা ঠিকমতো করেন, আপনি যদি হার্ডওয়ার্কিং পারসন হন এবং পরিকল্পনা অনুযায়ী আপনি কাজগুলো ঠিকমতো করেন, আপনি সফল হবেন ইনশাল্লাহ। কিন্তু মানে একবার বিফল হলেই যে আপনি মানে বিফল হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। এটা একটা জার্নি। এই জার্নিটা আপনাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু ফেস করতেই হবে। এবং মানে লাভজনক একবারে হবেন ব্যাপারটা এরকম না। আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি যদি উঠে দাঁড়াতে পারেন, আপনি হয়তো পরের বার লাভজনক হবেন আর কি। তো সফলতাটা আসলে ডিপেন্ড করে আপনি কিসের উপর। আপনি যে 10 বছরে ক্ষতির সম্মুখীন হলেন, আপনি 10 বছরে তো অভিজ্ঞতা অর্জন করলেন, যেটা প্রাইসলেস আসলে। আচ্ছা স্যার, এখন বর্তমানে দেখা যায় যে আসলে যে ডেইরি এবং প্যাটেনিংয়ের বাইরেও আমরা দেখি যে মানুষ বাছুরের প্রতি আগ্রহী হচ্ছে এবং বাছুরের মধ্যে লাভটাও বেশি দেখা যাচ্ছে। আসলে এটা কেন স্যার? মানে এখন এই দুইটার বাইরে মানে অনেকটা মানুষ ঝুঁকে যাচ্ছে এই বাছুরের দিকে, যে আমার 4-5টা বাছুর নিয়ে আমি অনেক মানে 2 লাখ 3 লাখ টাকা আমি লাভ করে ফেলতেছে এই জিনিসটা নিয়ে। এটা আসলে কয়েকটা আপেক্ট আছে। যেমন হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া অঞ্চলের দিকে একটা ব্যবসা আছে যে ওরা আপনার হেফার কিনে নিয়ে আসে, মানে বকনা বাছুর কিনে নিয়ে আসে, বকনা কিনে নিয়ে আসে, সেটাকে পাল দিয়ে 1 বছর পরে যখন বাচ্চাটা হয়, বাচ্চার সাথে সাথে বিক্রি করে দেয়। তখন দেখা যায় তারা এককালীন একটা ভালো টাকা কামাই করে। যদি মেয়ে বাছুর হয়, বকনা বাছুর হয়, তাহলে একটু ভালো বেশি টাকা পায়, আর যদি ষাঁড় বাছুর হয় তাহলে একটু কম টাকা পায়। এটা একটা ভালো বিজনেস এবং আমি এটা কোনো খারাপ ভাবে দেখি না, খুব ভালো জিনিস। কারণ আমি এককালীন ইনভেস্ট করলে আমার টাকাটা চলে আসতেছে। আর একটা যেটা আপনি বললেন যে বিফ ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটা বিদেশেও হয় আর কি, যে
আপনার যখন বাচ্চা হয় 7 বছর হলে সেটাকে তারা ফ্যাটেনিং ফার্মে পাঠিয়ে দেয়। বকনা বাছুর হলে সেটাকে তারা রাখে, হয় আইদার পরবর্তীতে তারা বকনা রিপ্লেস করবে অথবা গাভী রিপ্লেস করবে, অথবা হচ্ছে যে বিক্রি করে দিতে পারে। এটা একটা লাভজনক বিজনেস, তবে এটা আসলে ফার্মেরই একটা ইন্টিগ্রেটেড পার্ট। এটা এমন না যে আলাদা করে আপনি করলে লাভজনক হবেন, কারণ আপনাকে চিন্তা করতে হবে যে ফার্মিং হলো একটা ইন্টিগ্রেশন সব কিছু। যেমন আপনার ফার্মে গোবর আসতেছে, গোবরটা আপনি কিন্তু ইউজ করছেন, আবার দুধ আসতেছে, দুধটা খাচ্ছেন, গরুকে আপনি ঘাস দিচ্ছেন, মানে এগুলো কিন্তু একটা একটার সাথে কিন্তু জড়িত। সো মানে শুধু বাচ্চা দিয়ে আপনি করতে পারবেন, আপনার তাহলে বাকিগুলো মানে গাভীটা তো থাকছে বা আপনার দুধ কিন্তু আসতেছে। সো শুধু যে বাছুর করেই আপনি মানে ব্যবসা করবেন, বাংলাদেশে এখন ওই পর্যায়ে পৌঁছায় নাই। একদিন হয়তো হবে যে বাছুরের জন্য আলাদা একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যে মানে আমার লাগবে আমি এরকম ইয়ে করে ফেলবো, কিন্তু এখনও আসলে আমরা ওই মানে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে আছে আর কি, যে মানে একটা উপরি ইনকাম বলি আমরা এটাকে, যে একটা রেগুলার ইনকাম হলো দুধ, 6 মাস পরে ইনকাম হলো মাংস, আর যদি ডেইরি ফার্ম হয়, ডেইরি ফার্মের ক্ষেত্রে বাছুরটা বেশি আসে আর কি, যে বাচ্চাটা এককালীন বিক্রি করে তারা কিছু টাকা পায়, যেটাই তাদের লাভ আসলে। বাকিটা কিন্তু খুব বেশি লাভ হয় না, কারণ খাবারের দাম অনেক বেশি। স্যার একটা মানে প্রচলিত কথা আছে যে গ্রামের দিকে আসলে দেখা যায় যে সে যদি অসুস্থ হয় তার চিকিৎসা নেওয়ার চাইতে সে আসলে গরু বা তার ছাগল অসুস্থ হলে বেশি তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বেশি সে প্রাধান্য দেয়। স্যার এখন কি আসলে এই যুগ আছে কিনা, বা এখনও কি মানুষ আসলে গরু বা ছাগলের প্রতি এতটা আগ্রহী আছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ অবশ্যই, মানে আমরা আসলে মানুষদের মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা একটু কম, কারণ আমরা মনে করি যে আমার শরীর, আমি তো বুঝতেই পারছি যে এটা কতটুকু তীব্র লেভেলের আর কি। তো জ্বর হলে নিশ্চয়ই আমরা ডাক্তারের কাছে যাই না, যাই কখন, যখন 102-3 ডিগ্রি উঠে কমে না, তখন কিন্তু আমরা যাই আসলে। আর গরুর ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের জানা নেই যে কী কারণে জ্বরটা হলো বা কী কারণে অসুস্থ হলো, তখনই কিন্তু আসলে আমরা শরণাপন্ন হই কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। এছাড়া তো আসলে মানুষের কাছে উপায় নেই। তবে আপনি খেয়াল করে দেখবেন যে গ্রামের দিকে যেটা হয় যে একই ধরনের অসুখ বারবার হলে তারা কিন্তু ডাক্তার ডাকে না, ওই একই ওষুধ কিন্তু কন্টিনিউসলি চলে, যেটা কিন্তু ক্ষতিকর আসলে। কারণ আপনি ফ্রিকোয়েন্টলি যদি একটা ওষুধ খাওয়ান, সেটা সাইড এফেক্ট থাকতেই পারে, তো এটা আসলে করা ঠিক না। আর আপনি যেটা বললেন যে ডাক্তার ডাকা, কারণ ওটা তার লাইফ স্টক, আমরা বলি প্রাণী সম্পদ। প্রাণী সম্পদের সাথে কিন্তু মানে সম্পদের সম্পর্ক আছে। তো আমার সম্পদে যদি কেউ হানা দেয় বা ইয়া হয়, আমি ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ ব্যবস্থায় নিব আর কি। আর আমার বডিটা তো আমার, এই জন্য আসলে অনেক সময় আমাদের আগ্রহটা কম থাকে যে নিজের প্রতি খরচ না করে সিম্পলি কীভাবে রিকভার করা যায়। স্যার অবশ্যই অবশ্যই। স্যার আরেকটা বিষয় কি, যেটা দেখা যায় যে গ্রামের দিকে আমাদের মানে এই যে আমরা গ্রামের যদি আমরা বাজারের দিকে তাকাই, তাহলে কিছু না থাকুক আমাদের কেমিক্যালের দোকান থাকে, যেখান থেকে আসলে খুব বাজে বাজে আমাদের উপদেশ দেওয়া হয় যে আসলে এটা দিয়ে হ্যাঁ মেডিসিন খাওয়াতেই হবে, মেডিসিন না খাওয়ালে গরু মোটা দেখা যাচ্ছে না, আপনার গরু বিক্রি হবে না ভালো। এই যে একটা বাজে উপলব্ধি বা মানুষের মাঝে এই জিনিসটা তুলে ধরা, এটা কিভাবে কমিয়ে আনতে পারবো আমরা সময়ের সাথে সাথে, এবং তাদেরকে আমরা কিভাবে এই জিনিসগুলো সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারবো? এটা আসলে খুবই ভয়ানক একটা জিনিস আসলে। বর্তমানে এই সমস্যাটা একটা ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ মেডিসিনের যারা মেডিসিন বিক্রি করছে, ডিল করছে যারা, তাদেরও কোনো ধারণা নেই আসলে যে এটা কত ভয়ানক আসলে, বা আমার তো আদৌ দরকার আছে কিনা। আমি যে এটা খাওয়াচ্ছি বা আমি যে মেডিসিনটা খাওয়াচ্ছি, যে তার লিভার টনিক খাওয়াচ্ছি বা ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য পাচ্ছি, সে তো খাচ্ছেই, তাহলে আমি তার কি ডাইজেস্টিবিলিটি বাড়াবো বা আমি তার কি খাবারের স্বাদ বাড়াবো? সে তো এমন যদি হতো যে সে খাচ্ছে না কয়েকদিন ধরে, তখন না আমি যে মেডিসিন প্রয়োগ করবো। কিন্তু দেখা যাচ্ছে যে ফার্মারকে বলে দিচ্ছে যে এই খাবারের সাথে ওটা খাওয়াই ফেলো। আর যেহেতু সে ডিলার, ফার্মারও মনে করতেছে অনেকটা ওই যে হাজি সাহেব মানে হজ করে আসলে মনে হয় না যে হাজি সাহেব নামাজ পড়া, সে জানুক বা না জানুক সে না ইমাম হয়ে যায়, মানে সে কিন্তু অনেকটা অনেকটা এরকমই, যে ডিলার যেহেতু সে ডাকতেছে, সে নিশ্চয়ই জানে যে মেডিসিনটার কী প্রয়োজন। আসলে এখানে আসলে আমি দেখেছি যে ভেটেরিনারিয়ান ডাক্তার যারা আছে তাদের সাথেও কিন্তু কোনো রকম রেফারেন্স তারা দেয় না, তারা কিন্তু নিজেরা চিকিৎসা করে। এটা কিন্তু ঠিক না। একজন রেকমেন্ডেড ভেটেরিনারি ডাক্তার ছাড়া আসলে চিকিৎসা করাটা আসলে অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। তো এই জন্য এই জিনিসগুলো যতদিন বন্ধ না হবে ততদিন আসলে আমাদের ঠিক হওয়াটা কঠিন। আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষার তো অবশ্যই দরকার আছে। শিক্ষার অভাব যতক্ষণ থাকবে, মানুষের জানার পরিমাণ যত কম থাকবে, তার কনফিডেন্স তত কম থাকবে, তার ভয় তত বেশি থাকবে। তো ফার্মারদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়, যে যখন তারা জানে না জিনিসটা, তখন তারা ভয় পায় এবং তখন তাদেরকে যা বলা হয় তখন তারা তাই বিশ্বাস করে। জি স্যার, এটা খুব ভালো। স্যার আপনি এটা নিয়ে আগেও বলছিলেন যে আসলে গরুর সুস্থ রাখার বিষয়ে কিছু আলোচনা হয়েছিল, যে আসলে একজন খামারি যখন গরু আনবে সেই ক্ষেত্রে কথা হয়েছিল। স্যার একজনের খামার আছে, তখন সে আসলে গরুকে সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপ নিতে পারে এবং পানি কী পরিমাণ খাওয়াবে বা বেশি খাওয়ালে কোনো ধরনের ক্ষতি হতে পারে কিনা, এই বিষয়গুলো যদি একজনের খামারের মধ্যে। খামারির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে তার ওই যে বললাম ম্যানেজমেন্টাল প্রসিডিওর থাকতে হবে, একটা প্রোটোকল থাকতে হবে, যে এই প্রোটোকল
প্রোটোকল সে প্রতিদিন ফলো করবে। যে যেমন ধরেন যে আপনার পানির কথা বলেন যে পানি কতটুকু খাওয়াবে, পানি কতটুকু খাওয়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি সবসময় থাকবে, 24/7 গরুর সামনে পানি থাকবে। বাংলাদেশে একটা প্রচলন আছে যে 2 বেলা পানি খাওয়ায়, সকালবেলা পানি খাওয়ায়, রাত্রেবেলা পানি খাওয়ায় বা বিকালবেলা পানি খাওয়ায়। কেন আপনি কি রাত্রেবেলা শুধু সকালবেলা পানি খান? আপনি তো যখন পানি লাগে তখন খান, তাহলে গরুর ক্ষেত্রে এটা অন্যায় কেন আসলে? আমি মনে করি যে পানি সবসময় 24/7 গরুর সামনে পানি থাকলে, এবং এটা গবেষণা দেখা গেছে যে এটা খুব ভালো ফল পাওয়া যায়, যে তোর সামনে যখন পানি থাকে। এবং আরেকটা ভুল করে যে রেডিমেড খাবারগুলো যখন খাওয়ায়, যে খাবারটা পেলেট হিসাবে বিক্রি হয় সেটাকে তারা পানির মধ্যে ডুবিয়ে সেটা আবার হালুয়া বানায় খাওয়াতেছে। সো আমি তো পেলেট বানাইছি হচ্ছে যাতে করে সেটা ভেঙে মানে ওটার মানে ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা না হয়ে যায়। সেটাকে যদি পানিতেই ডুবাবো তাহলে তো আসলে আমার এত দাম দিয়ে জিনিসটা কেনার কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো না করা, প্লাস হচ্ছে যে নিয়মিত বায়োসিকিউরিটি মেনটেন করা, যাকে তাকে হুটহাট করে ঢুকতে দেওয়া এটা ঠিক না। তারপরে খাবার দেখা, যে খাবার যেটা দেওয়া হচ্ছে সেই খাবারে কোনো গন্ধ আছে কিনা, দানাদার খাদ্য অনেক সময় নষ্ট হয়ে যায়, যেটা ফার্মার বুঝতে পারে না, চিন্তা করে গরুই তো খেয়ে ফেলবে, অনেক সময় এটা থেকে টক্সিসিটি সৃষ্টি হতে পারে। আর ঘাসের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হয় যে অনেক সময় গোবরের ভাগার থাকে, ভাগারের পাশে যে ঘাসগুলো সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, টক্সিক হয়ে যেতে পারে, নাইট্রেট টক্সিক হয়ে যেতে পারে, যেগুলো খেলে কয়দিন আগে কিন্তু আপনার কোন একটা অঞ্চলে, ময়মনসিংহের কোন একটা অঞ্চলে 18টা গরু একবার মারা গেছে। সো এই জিনিসগুলো খুব সাবধান থাকতে হবে। এবং ঘাসের সাথে যদি পায়খানা পাতলা হয় সেক্ষেত্রে খড় অ্যাড করা, তারপর হচ্ছে জিনিসগুলো খেয়াল রাখা, তারপর পানি সবসময় থাকতে হবে। আর সকালবেলা উঠে দানাদার খাদ্য না দেওয়া, একদম খালি পেটে দানাদার খাদ্য না দেওয়া, অবশ্যই কিছু ঘাস বা রাফেজ বা খড় জাতীয় খাদ্য দেওয়া, যাতে করে তার পেটের মধ্যে যে অণুজীবগুলো আছে সেগুলো যেন অ্যাক্টিভেট হতে পারে, কারণ তারা সারা রাত ঘুমিয়েছিল। আপনি যদি কনসেন্ট্রেট সাপ্লাই দেন, দানাদার খাদ্য সাপ্লাই দেন, তার পিএইচ কিন্তু কমে যাবে এবং সেটা কিন্তু একটা অ্যাসিডোসিসের দিকে চলে যেতে পারে। একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে গরুটা কিন্তু এফিসিয়েন্সি কমতে থাকবে, আর এই দানাদার খাদ্যটা বেশি কাজ করতে পারবে না। এই জন্য গরুকে সর্বপ্রথম কিছু রাফেজ বা খড় দেওয়া, তারপরে যখন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে তাকে দানাদার খাদ্য দিলে সেটা বেশি কাজ করবে। এবং ফ্রিকোয়েন্ট 2 বার দানাদার খাদ্য না দিয়ে 3 বার দেওয়া, মানে ওই খাবারটাকে 3 ভাগে ভাগ করে রেখে দেওয়া, যে আপনি দিলে তাহলে ইউটিলাইজেশনটা বেশি হবে। জি স্যার। স্যার এই বিষয়টা নিয়ে আপনি তখন আসলে ওইভাবে বলা হয়নি যে আমরা যে বললাম যে স্যার ডেইরি খামার এবং ফ্যাটেনিং খামারটা আসলে কাদের জন্য কোনটা করা উচিত, এই জিনিসটা আসলে অনেকে জানতে চাওয়ার জায়গা থাকে। আপনি যদি আপনার যদি ইনভেস্টমেন্ট একটু বেশি থাকে, আপনার যদি জায়গা বেশি থাকে, এবং আপনি নিজে ইনভলভ ডাইরেক্টলি, এবং মনে করেন যে অ্যাটলিস্ট 80% ইনভলভ থাকতে পারেন সরাসরি, যে আপনি ভোর থেকে উঠে থাকবেন, তাহলে আপনি ডেইরি করতে পারেন। আচ্ছা। এবং ডেইরিতে আপনার যেহেতু লিকুইড মানি আসতেছে, রেগুলারলি দুধ বিক্রি হচ্ছে বা বিক্রি হচ্ছে, টাকাটা আসতেছে, আর এটা আপনার জন্য সুবিধা। এবং এখানে ডেইরিতে কিন্তু ম্যানেজমেন্ট অনেক বেশি, আপনার দুধ ধোয়ানো, খাওয়ানো, অনেক কাজ, এবং সারাদিন ব্যাপী কাজ, এমন না যে শুধু সকালে কাজ বিকালে কাজ। তার জন্য নিজেকে উপস্থিত থাকা, প্লাস হচ্ছে যে আপনার মানে ম্যানেজমেন্টটাকে মানে প্রতিটা মুহূর্ত ঠিক রাখা। এবং ডেইরি কিন্তু খুব সেন্সিটিভ, যদি মানে কোনো কারণে অসুস্থ হয়ে যায়, যদি কোনো রোগবালাই হয়, তাহলে কিন্তু আসলে মানে এটা কিন্তু খুব বড় ধরনের ক্ষতি। আর বিফ ফ্যাটেনিং হলো যাদের ইনভেস্টমেন্ট কম, জায়গা কম, ঘাসটা তারা ম্যানেজ করতে পারবে সামহাও, কিন্তু জায়গা কম, আর ম্যানেজমেন্টাল প্রেশারটা গরুর তুলনায় অনেক কম, মানে বিফ ডেইরির তুলনায় অনেক কম। এবং সেখানে আপনার মানুষজন কম লাগে, যেহেতু আপনার সকালবেলা ধুয়ে খাবার দেওয়া, আবার বিকালবেলা খাবার দেওয়া, আর তো কোনো কাজ নাই। তো সেদিক থেকে আপনার আসলে বিফ ফ্যাটেনিং করাটা আসলে লেস কমপ্লিকেটেড যদি কম্পেয়ার টু ডেইরি বডি। লাভের দিক থেকে চিন্তা করলে আপনি ডেইরি টাকাটা আপনি প্রতিদিন পাচ্ছেন, আবার বছর শেষে বাচ্চা বিক্রি করতে পারছেন, লাভটা অবশ্যই বেশি হবে। ইনভেস্টমেন্ট যেহেতু বেশি, লাভও তত বেশি। আর এখানে ইনভেস্টমেন্ট কম হলেও আপনার একবার আপনি টাকাটা পাচ্ছেন, একটা টাইম আপনি টাকাটা দিয়ে অনেক কিছু করতে পারছেন, কিন্তু আপনার কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে যেতে হবে, যে আপনি 6 মাসে কিছু পাবেন না, আপনি খালি দিয়েই যেতে হবে। গরু কিনতে হবে, গরুকে খাবার দিতে হবে, গরুর ম্যানেজমেন্ট করতে হবে, সবই খালি দিয়ে যাওয়া। এখানে কিন্তু কোনো মানে মাংস কেটে যে আপনি খাওয়াবেন ব্যাপারটা এরকম না। এক্স্যাক্টলি। মেইনলি স্যার বলা চলে যে আমাদের প্রপার ম্যানেজমেন্ট থাকলে আমরা গরু থেকে লাভ আসলে হতেই পারি, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ স্যার, আমরা খুব বেশি আর কথা বলবো না স্যার, একেবারে শেষ দিকে স্যার সেটা হলো যে যেহেতু কোরবানি স্যার, আমরা গরু সবাই কিনবো, আমরা সবাই চাচ্ছি, এগুলো নিয়ে আমরা আগেও কথা বলছিলাম। আপনার আসলে স্যার ক্রেতাদের উদ্দেশ্যে কী কী বলার আছে, একটু স্ট্রংলি যদি স্যার আমরা এই জিনিসগুলো জানতে পারি। ক্রেতাদের উদ্দেশ্যে আসলে বলবো কি, যে আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করবে আপনি কেমন গরু পাবেন। বাজারে গরুর দাম আসলে এক এক বাজারে এক এক রকম, আসলে এটা আসলে মানে ক্লিয়ার করে বলার উপায় নাই। গরু কেনার সময় অবশ্যই একটু দেখে শুনে ধৈর্য সহকারে কেনা উচিত। অনেকের ধৈর্য হারায় যায়, কারণ হচ্ছে যে
একটা গোবরের ভয়, তারপরে লাথি খাওয়ার ভয়, অনেকগুলো আসলে কাজ করে, নার্ভাসনেস কাজ করে। আবার এটা একটা উৎসবও, আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা ছোটবেলায় যেতাম বাজারে, এটা একটা আনন্দের বিষয় আসলে। কুরবানিটা আসলে আমাদের জন্য একটা উৎসব, অন্য রকমের উৎসব নিয়ে আসে। ঈদের আনন্দটা তো 2 দিন বা 3 দিন, কিন্তু কুরবানির আনন্দটা কিন্তু 10 দিন আগে থেকে শুরু হয়ে যায়। যেহেতু গরু কেনা, গরুটা বাসায় নিয়ে আসা, রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞাসা করবে কত দাম, এগুলো সবই খুব আনন্দের বিষয়। কিন্তু এর মাঝখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে হচ্ছে যে আপনি আপনার আল্লাহকে খুশি করার জন্য গরু কিনছেন, তো অবশ্যই গরু কেনার সময় আপনার অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করতেই হবে। কিন্তু আপনি যদি সময় নিয়ে একটু ধীরে সুস্থে কেনার চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনি আপনার ভালো গরুটা কিনতে পারবেন, তাড়াহুড়া না করা। আর গরুর বাজারে কয়েকটা বাজার একটু মানে এক্সামাইন করা আর কি, যে অবজার্ভ করা যে কেমন দাম উঠছে না উঠছে। আর আপনার যদি জায়গা থাকে যে আপনি ম্যানেজ করতে পারবেন 7-8 দিন, তাহলে আগেই কেনা ভালো। আর যদি উপায় না থাকে যে আপনার জায়গা নেই, আপনি একদিন রাতে একদিন আগের দিন নিয়ে আসবেন, এটা তো আসলে আমার কিছু বলার নেই, এটা আসলে তার সক্ষমতার উপর ডিপেন্ড করে। আর চেষ্টা করবেন ভালো গরু কেনা, যে কথাগুলো বললাম, পয়েন্টগুলো চিন্তা করে দেখবেন যে মিলে কিনা। আর গরুর খাবার মানে যে একটা দিনও যদি আপনার কাছে থাকে, সেই গরুটাকে অবশ্যই যত্ন সহকারে পালবেন, এমনভাবে পালবেন যেন গোটা গরুটা আপনি পালছেন, যেন সৃষ্টিকর্তার কাছে ওইটাই আসলে কবুল হয় আসলে, যে আপনি গরুটা নিয়ে এসে গরুটাকে কীভাবে রাখলেন। আর জবাই করার সময় অবশ্যই গরুটাকে মানে আহত করে জোড়াজুড়ি করবেন না, দয়া করে এটা কখনোই করবেন না। শক্ত জায়গায় ফেলবেন না, পারলে একটু নরম জায়গায় যদি সম্ভব হয়, না হলে একটা কিছু দিয়ে ফেলা, কারণ অত বড় শরীর নিয়ে যখন সে মাটির মেঝের উপর পড়ে তখন আসলে তার ব্যথা পায়। তো এটা আর অবশ্যই ধারালো ছুরি দিয়ে কাটা, কারণ আপনি একটা এটা এই ব্যাপারে আপনি কনসার্ন না, কিন্তু গরুটার কষ্ট বাড়লো, কষ্ট বাড়া মানে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কমে গেল আসলে, কারণ সে একটা নিরীহ প্রাণী, কথা বলতে পারে না। তো আপনি তাকে যতটা মানে কষ্ট কম দিয়ে আসলে বিদায় করা যায়, আসলে কোরবানি করা যায়, এটা আপনার মনের কোরবানি, আপনার মানে মস্তিষ্কের কোরবানি, আসলে আপনি যতটা সুন্দর করে করতে পারেন। স্যার এখানে আসলে স্যার অনেকগুলো কথার মাঝে একটা পয়েন্ট আসলে হারিয়ে ফেলাম, সেটা হলো যে স্যার গরুর চামড়া যে বিষয়টা থাকে, যে এই চামড়া কিন্তু অনেক বেশি একটা লাভজনক অবস্থায় থাকে, কিন্তু আমরা কিন্তু আসলে স্যার মেন খামারিদেরকে এই লাভটা দেওয়া হয় না। মেনলি এটা আসলে অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে লাভটা অন্যদিকে চলে যায়। স্যার এই বিষয়টাতে একটু যদি আপনি বলতেন কথা। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়, আসলে এই বিষয়টা নিয়ে আমার অভিজ্ঞতা কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চামড়াও যেহেতু কুরবানির একটা পার্ট, এবং এটা নিয়ে আসলে অনেক অনেক ক্রেতা আসলে এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করে না, যে কোনো মতে বিদায় করতে পারলে বাঁচে। কিন্তু আসলে এটা কিন্তু একটা বিগ সেক্টর বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রিটা, এবং লেদার ইন্ডাস্ট্রি কিন্তু এই চামড়ার কুরবানির চামড়ার উপর কিন্তু টিকে থাকে অনেকটা। তো এইখানে আসলে লাভটা আপনি যদি মানে ঠিক মতো জায়গা মতো পৌঁছাতে পারেন চামড়াটা, তাহলে কিন্তু আসলে মানে মানে ওটার দামটাও যেমন বৃদ্ধি পাবে, ওটার ভ্যালুটাও ভালো থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই যে বললাম সিন্ডিকেট বা যে জিনিসগুলো আছে, যারা এটা কন্ট্রোল করে, আসলে এটা আমাদের হাতে নাই আসলে। এটা যে মানে কিভাবে কন্ট্রোল করবে, এটা আসলে সরকার না চাইলে আসলে পসিবল না। সো আসলে প্রসেসিংটা তো ডিপেন্ড করে ক্রেতার উপর না, কিন্তু ক্রেতারা আসলে কোনো মতে দিন শেষে যখন মানে মাংসটা কাটা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন মনে করে যে কোনো মতে, কারণ এটা টাকাটা তো অনেক সময় নেয় না, টাকাটা দিয়ে যায়, টাকাটা আমার মতো টাকাটা নিয়ে গরিবকে দিয়ে দেওয়া ভালো। অবশ্যই। তো আসলে এটাই আর কি আসলে বিষয়টা। স্যার আপনাকে লাস্ট কিছু প্রশ্ন, সেটা হলো যে প্রায় 14 বছর ধরে এই যে জার্নিতে আছেন স্যার, কখনো কি মনে হয়েছিল যে আসলে গরুকে নিয়ে এত কাজ করা হবে বা গরুর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে? শুধু গরু না, আসলে তো আরও অনেক কিছু নিয়ে কাজ করা হয়, তবে গরুকে নিয়ে বলার উদ্দেশ্য হলো যে সামনে যেহেতু কুরবানি স্যার, আপনার আমার মূলত আমার যদি মানে এক্সপার্টিস বলি, আমি আসলে রেশন ফর্মুলেশন নিয়ে কাজ করি, গরুর খাদ্য নিয়ে, গরুর খাদ্য বানানো নিয়ে থেকে শুরু করে কীভাবে দাম কমায় খাবারটা বানানো যায়, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, এবং আমার ওই বিষয়ে গবেষণা ছিল, প্লাস হচ্ছে যে রুমিনো নিউট্রিশনে কাজ করেছি। তো গরুর প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করছে সেই ছাত্র অবস্থা থেকে, না হলে আমার মনে হয় না আমি আজকে এই জায়গায় আসতে পারতাম। কারণ গরু এমন একটা প্রাণী, এমন একটা উপকারী প্রাণী, বা গরু বা আপনি ছাগল বলেন বা যেই বলেন না কেন, এদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইউজ হয়। আপনি মাংস বলেন, শিং বলেন, লেজ বলেন, লেজের চুল বলেন, এবং খুর বলেন, সব কিছু ইউজ হয়, গোবরটা পর্যন্ত ইউজ হয়। মানে আমরা তো আসলে কতভাবে যে কৃতজ্ঞ থাকা যায় গরুর কাছে আসলে, এবং সে শুধু দিয়েই যায়। এক্স্যাক্টলি স্যার। সে কিন্তু খুব বেশি কিছু চায় না, সে চায় কি মানে খাবারও কিন্তু তার লো কোয়ালিটি খাবার, সে বিরিয়ানিও চায় না, সে মানে মাছ মাংস চাচ্ছে না, সে জাস্ট দিচ্ছে খালি খড়। আর মানে আল্লাহ তাআলা, আমি মনে করি যে গরু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন সোফার। এই জন্য আসলে গরুর প্রতি ভালোবাসা, এবং গরুর পেটের মধ্যে যে ইউনিকনেসটা আছে, সেটা কিন্তু আসলে মানে গরুকে আলাদা একটা মানে জগৎ তৈরি করে দিয়েছে, যার ফলে সে লো কোয়ালিটি খাবারকে হাই কোয়ালিটি মিটে পরিণত করতে পারছে। এই জিনিসটা আমাকে খুব মানে অভিভূত করে আর কি, আশ্চর্যান্বিত করে আর কি।
স্যার আমি আসলে অবাক হয়ে গেছি আপনার কথাগুলো দিয়ে আসলে বোঝা যায় যে আপনি কতটা উপলব্ধি করতেছেন বা গরুকে আসলে কতটা ভালোবাসছেন, যার ফলেই আসলে এই কথাগুলো বলতে পারছেন। স্যার আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কি না যদি একটু বলতেন, তাহলে আমরা স্যার একেবারে শেষ পর্যায়ে। এবং আমরা হয়তো অনেকে জানিও না স্যার কিন্তু পিএইচডি করছে আমাদের অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে, এবং স্যারের অনেক ঝুড়ি অভিজ্ঞতা। তো স্যার সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা। অভিজ্ঞতা বললে তো আসলে আমরা থ্যাংক ইউ আমাকে প্রোগ্রামে আনার জন্য। তো শ্রোতাদের উদ্দেশ্যে দুই ধরনের শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলবো। একটা হচ্ছে যারা ফার্মিং করতে চান বা ফার্মিং করেন, আরেকটা হচ্ছে যারা সামনে কোরবানি করবেন। তো যারা ফার্মিং করেন, আপনারা যখন আপনাদের হিসাবটা করেন, এটা অবশ্যই ব্যবসায়িক মনোভাব দিয়েই করার চেষ্টা করা উচিত। কারণ হচ্ছে যে আপনি খাবার হিসাব করছেন, আপনি গরুর হিসাব করছেন, আপনি যে কাজটা করছেন, আপনার যে বেতনটা, এটাকে অপরচুনিটি কস্ট বলে, এটা কিন্তু ক্যালকুলেট করা হয় না, যার ফলে কিন্তু সবসময় লাভটা বেশি হয় আমাদের। তো এই জিনিসগুলো ক্যালকুলেট করলে আমরা কিন্তু আসলে প্রকৃত লাভ বা ক্ষতিটা বুঝতে পারবো। এটা একটা। আরেকটা হচ্ছে যে ফার্মিং এর সময় অবশ্যই যেটা বললাম যে 3টা পি, পিপল, প্ল্যানিং, প্রোটোকল, কোয়ালিটি অ্যাসুরেন্স করতে গেলে এই 3টা জিনিস আপনার লাগবে। আপনি যদি প্ল্যানিং না করেন এবং সেই অনুযায়ী যদি মানুষ কাজ না করে এবং প্রোটোকল যেটা তৈরি করা হয়েছে সেটা ফলো না করে, কোনো ব্যবসায়ী কিন্তু আসলে লাভজনক হবে না। আর হার্ড ওয়ার্ক ছাড়া বা ডেডিকেশন ছাড়া কোনোদিন কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব না, আমি বিশ্বাস করি না। আর ভিশন থাকতে হয়, যে মানে স্বপ্ন যদি না থাকে তাহলে মানুষ তো মানুষ না। তো ফার্মিংয়ে অবশ্যই লাভ আছে, ক্ষতিও থাকতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নাই যদি আমি প্রোটোকল অনুযায়ী ফলো করি। অনেক সময় হয় না যে জার্নি যখন আমরা শুরু করি একটা অচেনা রাস্তা, তখন কিন্তু রাস্তা শেষ হয় না। আবার যখন আমরা ঘুরে আসি তখন কিন্তু রাস্তাটা ছোট হয়ে যায়। মানে আসলে রাস্তা তো ছোট হয়নি, মানুষের মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে যে ঘুরে যখন আসলাম। তো আসলে এটা ফার্মিং এর ইয়েটা এরকম, যখন আপনি 3-4 বছর 5 বছর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আসলে কোনো কিছুতে আপনার ভয় লাগবে না। তখন আপনি লস হইলেও আপনি ধরতে পারবেন যে কিভাবে আমি লাভ করবো। অবশ্যই এটা একটা জার্নি, একটা অচেনা পথে জার্নি, যেটাকে চেনা বানাইতে আপনার 4-5 বছর কাজ করতে হবে। আর যারা ক্রেতা, আপনাদেরকে অগ্রিম কুরবানির শুভেচ্ছা। আপনারা ভালো করে কুরবানি করবেন। আপনাদের একটু ভুলের কারণে যেন আপনাদের কুরবানিটা যেন কবুল হওয়া থেকে নষ্ট না হয়ে যায়। সো ম্যানেজমেন্টটা, এখানেও ম্যানেজমেন্ট আছে। গরুকে ঠিকমতো খাওয়ানো, পানি খাওয়ানো, দোয়া করা মন থেকে। ওই একটা, যতক্ষণ আপনার কাছে গরুটা আছে ততক্ষণ গরুটাকে ভালোবাসা, না হলে আসলে মানে আল্লাহ যেটা জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাই আসলে মিসিং হয়ে যাবে। স্যাক্রিফাইস, শুধু টাকার স্যাক্রিফাইস না, এখানে শুধু টাকার স্যাক্রিফাইস না, এখানে অনেকগুলো স্যাক্রিফাইস আছে। যে মানুষের মানে একটা গরুর জীবন, আপনার টাকা, আপনার এফোর্ট, আপনি যে সময়গুলো দিয়ে টাকাটা কামাই করছেন, আপনার রক্ত মাংসের টাকা আসলে। তো এই স্যাক্রিফাইসটা কিন্তু আল্লাহ দেখে। গরুটা কিন্তু, মাংসটা কিন্তু আল্লাহ খায় না বা আল্লাহর কাছে যায় না, আমরাই কিন্তু খাই আসলে। আর গরিব মানুষদেরকে দেওয়া, যারা সারা বছর মাংস খেতে পারে না, আমরা কিন্তু মাংস খাই অবশ্যই, কিন্তু যারা গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, যারা এই একটা কোরবানির জন্য অপেক্ষা করে থাকে, তো তাদের ব্যাপারটা মাথায় রাখবেন। সো এইটাই আর কি আমার বলা আর কি। অসাধারণ স্যার, আসলে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন এবং এত মূল্যবান কথা, মানে প্রত্যেকটা কথার মাঝে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারছি আজকে। আসলে আমরা খুব দ্রুত এই এপিসোডটা করার উদ্দেশ্য ছিল এবং স্যারকে আমরা আসলে অনেক বেশি অনুরোধে স্যারকে আমরা পেয়ে গেছি, তার জন্য স্যারের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমরা চাই কৃষি আরও সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পডকাস্টটা এখানে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।